দর্শক স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। দুর্নীতির ধারণা সূচকে গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন ২৩ স্কোর পেয়ে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫১তম। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৯তম। আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪তম। আওয়ামী লীগ সরকারের পতনের অন্যতম কারণও কিন্তু ছিল এই দুর্নীতি। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের পাশাপাশি দুর্নীতি দমন কমিশন আওয়ামী আমলের দুর্নীতির অভিযোগগুলো নিয়ে তদন্তে নেমেছে। কিন্তু দুদকের অপ্রতুল সক্ষমতা আর পুরনো প্রশাসনিক ব্যবস্থার সাথে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরকারের এই লড়াই কতটা এগুচ্ছে, কিংবা মানুষের মূল্যায়নই বা কেমন, এ নিয়েই আজকে সম্পাদকীয় দুর্নীতির সূচক ও প্রাসঙ্গিক বিষয়। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুল তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি, এবং মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি ইসির। সরকার চাইলে সীমিত পরিসর স্থানীয় ভোট, দেরি হলে শক্তিশালী হবে পরাজিত শক্তি, দাবি বিএনপি নেতাদের। দুই একদিনেই 53টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের গেজেট। বিগত সরকারের উচ্চ পর্যায়ের চাপে বন্ধ ছিল সাগররুনি হত্যার তদন্ত, অভিযোগ পরিবারে। ১৩ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ, খুলতে শুরু করেছে জট, দাবি আইনজীবীর। এবং দুর্নীতির সূচকে আরও অবনতি বাংলাদেশের, ২ ধাপ পিছিয়ে তালিকায় ১৪তম অবস্থান। আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটই কারণ বলছে টিআইবি। আমরা আলোচনায় যেতে চাই। প্রথমে যেহেতু দুর্নীতির বিষয় নিয়ে আলাপ, এবং টিআইবির আজকে দুর্নীতির ধারণা সূচক প্রকাশিত হয়েছে, টিআই কর্তৃক যেটি হয়, টিআইবি বাংলাদেশে প্রকাশ করেছে। আমি জনাব তৌহিদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। বাংলাদেশ, যেটা টিআইবি যেই সংবাদ সম্মেলন করেছে সেখানে যেমনটা প্রকাশ পেয়েছে, বাংলাদেশ গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর পেয়েছে, এবং যেই সময়কাল ধরে এই তথ্যটি প্রকাশ করা হচ্ছে সেটি হচ্ছে সেপ্টেম্বর ২০২৪। অর্থাৎ এই সময়কালে যে দুর্নীতির ভয়াবহতা, সেটিকে আসলে সূচকে স্পষ্টভাবে এসেছে কিনা এটা বলাটা খুব মুশকিল, কারণ মাত্র ২ মাস এই বর্তমান সরকারের মাত্র ২ মাস পেয়েছে অন্তর্বর্তী সরকারের। আর এটা একটা রোলিং ডেটা, প্রায় ৮টা সূচককে আপনারা জানেন যে দুর্নীতি ধারণা সূচক মূলত হচ্ছে অনেকগুলো সূচকের কম্বাইন করে ১৩টি সূচকের মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে সেখানে মাত্র ৮টি সূচককে বিবেচনায় নেওয়া হয়েছে। তো সেইগুলো আবার রোলিং ডাটা, যেগুলো একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতরে, যেখানে হচ্ছে একটা এই সেপ্টেম্বর ২০২৪ ছিল লাস্ট এটা টাইম লাইন। তো এক্ষেত্রে আসলে যেহেতু ২ মাস, সেটা মানে খুব বেশি কতটা ইম্প্যাক্ট করেছে সেটা আসলে বোঝা মুশকিল। বাট একটা জিনিস বলা খুব সহজেই যায়, সেটা হচ্ছে যে রাজনৈতিক মাস্টাররা এখান থেকে চলে গেছেন বা পট পরিবর্তন হয়েছে, কিন্তু যারা আসলে দুর্নীতির সহকারী ছিলেন মাঠ পর্যায়ে, সরকারের যে রাষ্ট্রযন্ত্র, তারা কিন্তু বহাল তবিয়তে আমার আছেন। প্রশ্ন ছিল যে যেই ফলাফলটা আমরা দেখছি, যে ফলটা দেখছি, এতে কি আসলে বিগত ১৫ বছর কিংবা ১৩ বছরের দুর্নীতির চিত্রায়নটা কি সঠিকভাবেই হলো কিনা? এতে আমরা যে গত ১৩ বছরের যে ইয়েটা দেখেন, আপনি ট্রেন্ডটা যদি দেখেন, গত ১৩ বছরের মধ্যে এটা লোয়েস্ট স্কোর। আমরা যদি ২০০১ থেকে প্রথম বাংলাদেশ যখন ২০০১-এ এই দুর্নীতি ধারণা সূচকে যখন অন্তর্ভুক্ত হয়, তখন থেকে তার স্কোর ছিল তখন আসলে 1.2 সম্ভবত, না 0.04। তো সেখান থেকেই আমরা কিন্তু বাড়তে বাড়তে একটা সময় পর্যন্ত সেটা 2.7 পর্যন্ত আমরা পৌঁছেছিলাম। কিন্তু পরে যখন স্কেলটাকে যখন ১০০-তে নেওয়া হলো, আমরা তারপরের বছর পেলাম হচ্ছে ২৭ স্কোর। সেই ২০০০ আমরা যদি ১২ সালে, ২০১২ সালে প্রথম আমাদের স্কোর দাঁড়ায় ২৬। এখন আপনি সেই ১২ সাল থেকে যদি ধরেন, এই স্কেলে আমরা এখন এসে ২৩-এ পৌঁছেছি। তার মানে কি, আমরা তো একটা বানরের এই তৈলাক্ত বাঁশ বেয়ে উঠানামার মতো উঠেছি কখন, তারপর আবার কিছুটা পিছিয়ে গেছি, পিছিয়ে গেছি। যেটা হচ্ছে যে আমাদের এখানে দুর্নীতির বিরুদ্ধে আসলে আমরা কোনো শক্তিশালী অবস্থান নিতে পারি নাই। দুর্নীতি হয়েছে এবং সেটা প্রাতিষ্ঠানিকীকরণ হয়ে গেছে। সো এই যে এই স্কোরটা কিন্তু প্রমাণ করে যে আমরা আসলে দুর্নীতির ক্ষেত্রে আমরা কোনো অবদানই রাখতে পারিনি, বা আমরা দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছি। এবং যে স্কোরগুলো আছে, আপনি যদি দেখেন বৈশ্বিক যে অ্যাভারেজ,
বৈশ্বিক অ্যাভারেজ হচ্ছে 43, বাংলাদেশ তার চেয়েও 20 পয়েন্ট কম। জি। সো আমরা তো আসলে অনেক পিছিয়ে। শুধু তাই না, সারা বিশ্বের যে অথরিটেরিয়ান রেজিমগুলো বলা হচ্ছে, মানে যারা স্বৈরশাসিত দেশ, স্বৈরশাসকের দ্বারা শাসিত দেশ, সেই দেশগুলোর যে গড় সেটা হচ্ছে 29, সেখান থেকেও আমরা প্রায় 6 পয়েন্ট কম। 6 পয়েন্ট কম। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা খারাপের মধ্যেও খারাপই আছি, আমরা কিন্তু ভালোর দিকের যাত্রাটা আমাদের শুরু হয়নি। জি জনাব তৌহিদ, আপনাকে ধন্যবাদ। আব্দুল তুষার, আপনার কাছে একটু আসতে চাই। টিআই এর যে রিপোর্টটা আমি দেখেছি সেখানে বলা হয়েছে বাংলাদেশের যে স্কোর কিংবা যে অবস্থান সেটি আসলে এমন দেশের ক্যাটাগরিতে পড়ে যেটা লুজিং কন্ট্রোল ওভার কারাপশন, অর্থাৎ দুর্নীতির উপর কোনো নিয়ন্ত্রণই নাই যে দেশগুলো, তাদের মধ্যে বাংলাদেশ একটি। আপনার কাছে কি মনে হয় যে 5ই আগস্টের পর যেই নতুন অবস্থা তৈরি হয়েছে সেখানে আমরা দুর্নীতির উপর একটা নিয়ন্ত্রণ, কোনো ধরনের নিয়ন্ত্রণ তৈরি করতে সক্ষম হয়েছি? চেষ্টা করা হয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। যেমন দুদকের যারা কর্মকর্তা, সেখানে পরিবর্তন এসেছে। জি। কিছু লোক একদম ধরাছোঁয়ার বাইরে ছিলেন, সেই ধরনের কিছু লোককে আমরা দেখেছি যে তারা ধৃত হয়েছেন, এবং তাদের এক ধরনের শাস্তি হবে বলে বা একটা বিচার হবে বলে আমরা আশা করছি। কিন্তু মাঠ পর্যায়ে যদি যান তাহলে দুর্নীতির যে ব্যাপ্তি সেটা যে খুব একটা কমেছে তা নয়। কেননা দুর্নীতির পাত্রপাত্রী বদল হচ্ছে। যারা একদল চাঁদা তুলতো সেখানে গিয়ে অন্য দল বলছে যে এখন তারা নাই, আমরা চাঁদা তুলব। কিছু মানুষ আছেন যারা দুর্নীতির ব্যবসাই করেন, ধরেন অবৈধ বা ইরেগুলার ব্যবসা করেন, তারা তাদের প্রোটেকশনের জন্য দুর্নীতিবাজকে তাকে খুঁজছেন। যেমন ধরেন বাজারে অবৈধ দখল যারা করে, ফুটপাত যারা অবৈধ দখল করে ব্যবসা করে, এরা কিন্তু একটা মুরব্বি টাকাটা চায়। কাকে দিবে? টাকাটা কাকে দিবে? কারণ সে তাকে প্রোটেকশন দিবে। তো এটা হচ্ছে এক ধরনের মাফিয়াসি, এবং সেই যে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ শুধু না, একটা সামাজিকীকরণ হয়েছে। জি। আমাদের এখানে দুর্নীতিকে আমরা আমাদের ব্যবসার একটা আবশ্যিক অংশ হিসেবে নিয়েছি। যারা ব্যবসা করেন তারা দুর্নীতি বাবদ কত খরচ করতে হবে, ঘুষ দিতে হবে, চাঁদাবাজদেরকে হ্যান্ডেল করতে হবে, বা নানা ধরনের অবৈধ কাজকর্ম করে তাদের ব্যবসা ভালো করতে হবে, এই জন্য আলাদা ফান্ড রাখেন। এবং এই ব্যাপারটা কিন্তু এখনো বন্ধ হয় নাই, সেটা আছে। যেই অবস্থার কথা আপনি বললেন এটি আসলে একটা তো চর্চা, মানে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করার কথা বলা হচ্ছে, এটা তো আর একদিনে হয়ে যায়নি। এই অবস্থাটা কতদিন যাবত আসলে তৈরি হয়েছে বলে মনে করেন? দুর্নীতি যে ছিল এটা কিন্তু এখনকার কথা না। আপনি দেখবেন যে দেশ স্বাধীন হবার আগেও কিন্তু দুর্নীতি নিয়ে কিন্তু কথাবার্তা হয়েছে, ফুড প্রাতিষ্ঠানিকীকরণটা কনফারেন্স, কিভাবে হয়েছে? তাই না, সাহিত্যের মধ্যেও দুর্নীতির কথা আছে। কিন্তু প্রাতিষ্ঠানিকীকরণ শুরু হয়েছে, আমি বলবো যে আমাদের দেশ তো আসলে একটা দীর্ঘ সময় স্বৈরশাসনই থেকেছে, এবং যখনই স্বৈরশাসন এসেছে তারা ক্ষমতায় থাকার জন্য দুর্নীতির আশ্রয় নিয়েছে। কারণ তাদেরকে রাজনৈতিক দল তৈরি করতে হয়েছে জনগণের সমর্থন ছাড়া। ফলে তারা সেই রাজনৈতিক দলের খরচ কোত্থেকে আসবে? দুর্নীতিবাজ ব্যবসায়ীদেরকে তারা প্রমোট করেছে। এবং স্বৈরশাসনের কাজই তো এটা। স্বৈরশাসন জনসমর্থন হারাতে থাকে এবং এক ধরনের অলিগার্ক তৈরি করে, এক ধরনের প্যাট্রিয়ার্ক তৈরি করে তাদের দলের জন্য, যাদেরকে তারা টাকা পয়সা দিয়ে পেটমোটা করতে থাকে, এবং তারা ইন রিটার্ন দলকে টাকা দিতে থাকে। এবং এই প্রক্রিয়া আরও শক্ত হয়েছে গত সরকারের সময়। আমরা দেখেছি, একদম নাম ধরে বলা যাবে যে বেশ কিছু শিল্প গ্রুপ, ব্যবসায়ী, আমরা তাদেরকে দেখেছি যাচ্ছে তাই করছেন। এবং এক পর্যায়ে দুর্নীতির অর্থকে প্রকাশ্যে প্রদর্শনের একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল। বিয়ে শাদিতে কোটি টাকা শিল্পী এনে নাচানো, তারপরে বিবাহ বার্ষিকী উদযাপন করা, পৃথিবীর সবচেয়ে খরচ হয় এরকম কোনো শহরে বিভিন্ন ধরনের ক্রয় বিক্রয় করা, গাড়ি নিয়ে আসা, ঢাকা শহরে রোলস রয়েস চলছে, এগুলি কিন্তু আমরা দেখেছি। এবং এগুলি কেন হয়েছে? এই দুর্নীতিকে শুধু প্রাতিষ্ঠানিকীকরণ করা হয় না, দুর্নীতিবাজদেরকে সামাজিক সম্মান দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় পদ দেওয়া হয়েছে, যার ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সভাপতি পদ অলঙ্কৃত করেছেন। এবং দেখা গেছে যে যত দুর্নীতি করছেন তিনি ততই যেন আনুকূল্য পাচ্ছেন ক্ষমতার। এই বিষয়গুলি দুর্নীতিকে আরো এক ধরনের কাজে পরিণত করেছে। ছোট ছোট ছেলে মেয়েরা চিন্তা করেছে যে বড় হলে আমি ওইটা করবো, কারণ এটা না করলে পরে আমি তো ওই জায়গাতে পৌঁছতে পারবো না। জি, ধন্যবাদ তুষার ভাই আমি আপনাকে। জাস্ট তুষার ভাইয়ের সাথে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের একটা এন্টারপ্রাইজ সার্ভে হয়, যেখানে বাংলাদেশের অংশটাতে রেসপন্ডেন্টরা বলেছেন যে বিজনেস হাউসগুলো সরকারি কন্ট্রাক্ট নেয়ার জন্য ঘুষ হিসাবে 40% অর্থ কন্ট্রাক্টের পে করেন। রাইট। সো এটার পরিমাণ ওরা হিসাব করেছে প্রায় মানে $500 মিলিয়ন। এটা এভারেজ, মানে সবচেয়ে কনজারভেটিভ। কিন্তু আমি এমন একটা কন্ট্রাক্ট দেখেছি নিজের চোখে, যেখানে 100 পয়সার মধ্যে যিনি আসল কাজটি করবেন তিনি পাবেন 11 পয়সা, এবং একটা বিরাট অংশ চলে যাবে ট্যাক্স ভ্যাট আছে সেইখানে, কিন্তু তাকেও তো আবার লাভ করে বাকি কাজটা করতে হবে। 67 পয়সা চলে যাবে দুর্নীতিবাদের পকেটে। জি, রাশেদ খান, আপনি পলিটিক্যাল পার্টির একজন সদস্য এবং ঊর্ধ্বতন নেতা, যেহেতু বাকি দুইজন আসলে রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, তুষার ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রেই তৈরি হয়েছে জনগণের সমর্থন ছাড়া, তাই সেই কারণে তাদেরকে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের
ছায়াতলে আশ্রয় নিতে হয়েছে। আমরা কিন্তু সর্বশেষ যেই সংসদকে আপনারাও অবৈধ বলেন, সেই সংসদও দেখেছি প্রায় 64% হচ্ছে ব্যবসায়ী, এবং তখন যুক্তি দেওয়া হতো ব্যবসা করে বলে কি সে রাজনীতি করতে পারবে না। তো ভবিষ্যতের বাংলাদেশে কি আসলে এই যে ব্যবসায়ীদের যে আধিপত্য কিংবা দুর্নীতির ক্ষেত্রে যাদের প্রধান ভূমিকাটা থাকে তাদেরকে নিয়েই রাজনীতি চলবে, নাকি কোনো পরিবর্তন আসবে? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। দেখেন, দুর্নীতি বাংলাদেশে একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা সবাই জানি, এবং দুদক যাদের দায়িত্ব দুর্নীতি নির্মূল করা বা কমানো, সেই প্রতিষ্ঠানটি আসলে দুর্নীতির একটি আখড়ায় পরিণত হয়েছিল। এবং এইটা শুধুমাত্র যে আওয়ামী লীগের আমলেই হয়েছে এমনটি না, স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগ থেকে কিন্তু সেই দুর্নীতি ছিল। দেখেন, বদরুদ্দিন অমর জি, তিনি তার বইতে লিখেছেন, এই যে ধানমন্ডি 32, এই বাড়িটি করা হয়েছে দুর্নীতির টাকায়, শেখ মুজিব নিজে করেছিলেন। অর্থাৎ আমরা যাদেরকে মহান নেতা, বড় নেতা হিসেবে জানি, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, এবং এই অভিযোগ কম বেশি কিন্তু সব সরকারের আমলেই কিন্তু ছিল। এবং সরকারের যারা নেতা ছিল, এমপি মন্ত্রী, মোটামুটি সব আমলেই দেখেছি যে দুর্নীতির অভিযোগ। জি। এবং এই যে অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের আমলে কি দুর্নীতি হচ্ছে না? এটি কি বন্ধ হয়ে গেছে? আমরা কিন্তু গণমাধ্যমে দেখেছি যে ডিসিএসপি নিয়োগকে কেন্দ্র করে কেলেঙ্কারি, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে নিয়োগ হচ্ছে, পদায়ন হচ্ছে, প্রমোশন হচ্ছে। এবং আপনারাই সাংবাদিকরা কিন্তু বিভিন্ন বড় নেতাদের, এমনকি উপদেষ্টাদের নিয়েও কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে, এবং উপদেষ্টাদের পরিবারের সদস্যদের নিয়ে, এবং এপিএস, পিএস, সচিব, নানান গুঞ্জন বা কেলেঙ্কারি, এগুলো কিন্তু আমরা শুনছি। হয়তো এই সরকারের আমলে, এই সরকারের যে আমলনামা, সেটা কিন্তু আমরা সবকিছু সেটা পাবো তো না। প্রকাশ্য, সেটা আমরা দেখছি এবং শুনছি, পত্রিকায় সংবাদ হচ্ছে। আমি যে প্রশ্নটি করেছিলাম, রাজনৈতিক দল হিসেবে আপনাদের লক্ষ্য কি ভবিষ্যতে? আমি সেখানে আসব। তো এই সরকারের আমলে যে দুর্নীতিগুলো হচ্ছে, সেগুলো হয়তো এই সরকারের আমলে ধামাচাপা পড়ছে। যেমনটা আওয়ামী লীগের আমলে যে দুর্নীতি হয়েছে, আমরা সব কি পেয়েছি? পাইনি। আমরা আওয়ামী লীগের পতনের পরে আমরা দেখাতে পেরেছি যে আওয়ামী লীগ এই খাতে এই পরিমাণ প্রায় দুর্নীতি 16,000 করেছে। দুর্নীতির অভিযোগ পেয়েছে তবে দুদক। আমি সামগ্রিকভাবে যেটা মনে করি, যেহেতু একটি গণ অভ্যুত্থান হয়েছে, এবং এই ধরনের অভ্যুত্থান আমার যেটা মনে হয় যে পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশ, যেখানে ছাত্ররা এইভাবে, ছাত্র এবং তরুণরা এবং এদেশের সমস্ত শক্তি, রাজনৈতিক বলেন, সামাজিক, সাংস্কৃতিক, সবাই মিলে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিল, আমার মনে হয় এই দাঁড়ানো, এইটাকে আসলে রাজনীতিবিদরা এক ধরনের আতঙ্ক বা ভয় হিসেবে নিয়েছে, যে আমরা যদি ওইভাবে প্রকাশ্যে নগ্নভাবে দুর্নীতি করি, তাহলে আমাদের অবস্থান কিন্তু আওয়ামী লীগের মতো হবে। বা আওয়ামী লীগের সালমান এফ রহমান, দরবেশ বাবাদের অবস্থান দেখেন, বড় ব্যবসায়ী, আজকে তিনি বলছেন যে আমি ফ্লোরে ঘুমাই। অর্থাৎ এই যে টাকা পয়সা নিয়ে যে পালানো যায় না, বিচারপতি মানিককে আমরা দেখলাম যে তিনি টাকা নিয়ে পালাচ্ছিলেন, কিন্তু সে টাকা নিয়ে তিনি আসলে ব্যবহার করতে পারেনি, তিনি কলা পাতার উপর কিন্তু ঘুমিয়েছিলেন। অর্থাৎ আমার কাছে মনে হয় এই অভ্যুত্থান আমাদের জন্য একটি শিক্ষা। অতীতে যা আবার হয়েছে, হয়তো আমরা পরবর্তীতে যে গভর্নমেন্ট আসবে, আমরা আশাবাদী হয়তো দুর্নীতি কমবে। কিন্তু এই সরকারের আমলে যেহেতু আসলে এই সরকারের পরিধি কম, এই সরকারের আসলে জবাবদিহিতা কম, বা এই সরকারের যে ধরনের স্বচ্ছতা আমরা প্রত্যাশা করেছিলাম, সেটিও আমরা দেখছি না। এই সরকারের আমলেও দুর্নীতি হচ্ছে, বাট আমার কাছে মনে হয় পরবর্তীতে যে গভর্নমেন্টই আসুক না কেন, দুর্নীতির মাত্রা কমবে। এবং দুদক কিন্তু এখন যথেষ্ট অ্যাক্টিভ। বিশেষ করে দুদকে এই মুহূর্তে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা যতদূর দেখছি যে তারা যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ। বিশেষ করে দুদকের যিনি চেয়ারম্যান, তার কার্যক্রম কিন্তু অত্যন্ত দৃশ্যমান। তো আমি আশাবাদী যে বাংলাদেশে দুদক এটি যদি খুব সক্রিয় হয় এবং এই প্রতিষ্ঠানটি যদি স্বাধীন হয়, স্বাধীনভাবে কাজ করতে পারে, একটি দলের প্রতিষ্ঠান হিসেবে কাজ না করে সামগ্রিকভাবে একটি দেশকে রক্ষা করার জন্য, দুর্নীতি থেকে দেশকে আসলে আপনার দুর্নীতি নির্মূল করার জন্য যদি কাজ করে, তাহলে আমার মনে হয় দুর্নীতি অনেকটা কমবে। ধন্যবাদ রাশেদ খান আপনাকে। যেহেতু দুদকের কথা আসলো, তৌহিদ ভাই আপনার কাছে আমি একটু আসতে চাই। আমরা দেখেছি দুদকের ওয়েবসাইটের তথ্য যদি আমি বলি, তাহলে ডিসেম্বর 2024 পর্যন্ত মোট মামলা হয়েছে 3066টি, বিচার চলমান আছে 2829টি, এবং স্থগিত আছে এখন পর্যন্ত 237টি মামলা স্থগিত হয়েছে। নিষ্পত্তি হয়েছে 10টি মামলা 2024-এর ডিসেম্বর পর্যন্ত। এবং এখনও আমরা দেখছি বিলুপ্ত যে দুর্নীতি দমন ব্যুরো আছে, সেই ব্যুরোরও প্রায় 350 মামলা এখনও কিন্তু দুদক টেনে যাচ্ছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দুদকের যে সক্ষমতা, প্রায় 16,000 অভিযোগ এসছে, যার 80 ভাগই হচ্ছে 5ই আগস্টের পর, এবং
অনেকগুলো প্রায় 129 জন আওয়ামী আমলের যারা নাকি প্রভাবশালী তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শেখ হাসিনা তার পরিবারের সাথে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি সেখানে আমরা দেখেছি বিলিয়ন ডলারের দুর্নীতির তথ্য এসছে। তো সব মিলিয়ে দুদক চেষ্টা করছে, দুদক অনেক মামলা করছে কিংবা তদন্ত করার চেষ্টা করছে। দুদকের কি সেই সক্ষমতাটুকু আছে কিনা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে সঠিকভাবে কাজ করার জন্য? মানে দুদকের লিডারশিপ যদি ইচ্ছা করে তার সেই আইনি ক্ষমতাটা কিন্তু আছে, যে আপনি চাইলে কাউকে দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনতে পারবেন। এখন এটা শুধুমাত্র যে দুদকের উপর নির্ভর করে তা না। আপনি যে বিচার দীর্ঘ প্রক্রিয়া বললেন, যে অনেক বিচার এখনো দুর্নীতি দমন ব্যুরোর মামলাও রয়ে গেছে। সো আইনি জায়গা মানে বিচারালয়ের ভূমিকাও আছে ওখানে। সো আমরা এমনভাবে আসলে হুট করে কোনো রেজাল্ট চাওয়াটা এখান থেকে ভুল হবে, কারণ এই মামলাগুলো দীর্ঘ সময় ধরে চলে। কিন্তু আপনি যদি শুরুতে প্রত্যেকটা মামলা যদি ম্যাথডিক্যালি প্রমাণ করার যথেষ্ট এভিডেন্স জোগাড় করেন এবং সে বিষয়ে রাজনৈতিক উইলটা থাকে যে আমি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করব না, মানে সরকার এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না, ওইখানে আইনটা আইনের মতো চলবে এবং সেখানে কোনো পক্ষাবলম্বন করা হবে না, কারো প্রতি ফেভার দেখানো হবে না। বা আপনারা যদি দেখেন যে আমরা প্রত্যেকবার যখন মানে ক্ষমতার পালাবদল হয় তখন আমরা দেখতে পারি যে কিছু লোককে হঠাৎ করে মামলা থেকে নিষ্কৃতি দেয়া হচ্ছে। এটা দুদকের অভিযোগ থেকেও যেমন নিষ্কৃতি পায়, আবার আদালত থেকেও নিষ্কৃতি পাওয়া শুরু হয়। এখন এই যদি অবস্থা হয় তাহলে যতবার সরকার বদল হবে তার মানে কি? তার মানে আপনি যে অভিযোগটা করেছিলেন সেই অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়েই তো প্রশ্ন তৈরি হয়। সো এই জায়গাটায় আসলে প্রথমে ঠিক করতে হবে যে আমরা যে অভিযোগগুলো নিয়ে আসছি সেই অভিযোগগুলো যখন মামলা আকারে কোর্টে যাচ্ছে সেটা যেন আইনি প্রক্রিয়ায় শেষ হয়, সেটা যেন রাজনৈতিক চাপে দিক হারিয়ে না ফেলে। যতদিন পর্যন্ত এটা আমরা নিশ্চিত করতে না পারবো ততদিন পর্যন্ত আপনি আসলে যত আইনি করেন, যত সংস্কার করেন, তাতে আসলে খুব বেশি কাজ হবে না। আর আপনি যেটা বলছেন যে দুদকের এখন সক্ষমতা আছে কিনা, আমার মনে হয় এটা হচ্ছে এক ধরনের সিগন্যালিং করা যে আপনি যদি 3-4টে বড় কেসকে খুব দ্রুত সক্ষমতার সাথে আপনার সব মামলা কিন্তু একই গ্রেভিটির না। যেমন ধরেন 1000 কোটি টাকার যে লন্ডারিং এর মামলা আর 10,000 কোটি টাকার যে লন্ডারিং এর মামলা, ব্যাংক লুটের মামলা, সেটা তো এক হবার কথা না। সো আপনি প্রায়োরিটি ঠিক করে দুদকের উচিত কিছু নির্দিষ্ট মামলাকে একটা গতিতে এনে সেটাকে রেজাল্ট দেখানো। আপনি যখন বাজারে মানে সমাজে যখন এই রেজাল্টটা দৃষ্টান্ত যখন স্থাপন করতে পারবেন তখন আসলে আপনি মানে পলিটিক্যাল পার্টি বলেন, রাজনৈতিক নেতৃত্ব বলেন, আবার যারা এটাতে সহায়তা করেছে প্রশাসন বলেন, তাদের মধ্যে একটা সিগন্যালিং তৈরি হবে। ইভেন যারা ব্যবসায়ীদের যারা সহযোগিতায় ছিলেন সবার মধ্যে একটা সিগন্যালিং তৈরি হবে, যে একটা বার্তা যাবে যে না, বাংলাদেশে দুর্নীতি করে পার পাওয়া যায় না। তখন নিচের দিকে দুর্নীতি কিন্তু উপরের দিকে দুর্নীতি যদি আপনি মানে বন্ধ করতে পারেন বা একটা সিগন্যাল দিতে পারেন, দেখবেন তার একটা রিফেল ইফেক্ট হবে। ধন্যবাদ তৌহিদ ভাই আপনাকে। তুষার ভাই, এবার আপনার কাছে আমি আসতে চাই যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের যে সংস্কার প্রস্তাবটি করা হয়েছে সেটার সাথে যারা জড়িত ছিলেন তিনি টিআইবির প্রধান এবং একই সাথে বাকি 5টি কমিশন অর্থাৎ মোট 6টি কমিশনকে নিয়ে 15 ফেব্রুয়ারি থেকে ঐকমত্য যে একটা সভা হবে সেটা মানে শুরু হবে। এখন এই যে ঐকমত্য কমিশন, যেটা কমিশন কিংবা যেই কমিটিটি করা হয়েছে সেই কমিটির যে বৈঠক হবে সেখানে রাজনৈতিক দলগুলো যুক্ত থাকবে। আপনার কি মনে হয় যে দুর্নীতি দমনের বিষয়ে যে ধরনের প্রস্তাবগুলো এসছে কিংবা বাংলাদেশের একটা সঠিক রাজনৈতিক চর্চার জন্য যে প্রস্তাবগুলো এসছে সেগুলো রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দলগুলো গ্রহণ করার মতো অবস্থায় আছে? বড় রাজনৈতিক দলগুলি এখন গ্রহণ করলেও যখন তারা সরকার গঠন করবে তখন যে তারা সেগুলিকে অব্যাহত রাখবে বা চালু রাখবে তার কোনো নিশ্চয়তা নেই। আপনি নিশ্চয়ই জানেন যে গত সরকারের সময় এখন যিনি মহামান্য রাষ্ট্রপতি তিনি তো দুর্নীতি দমন কমিশনে ছিলেন এবং ওই সময় দুর্নীতি দমন কমিশন পিকে হালদারের মতো একটা চোরকে আটকাতে পারে নাই। তারা তার বিদেশ যাত্রায় বাধা দিয়েছিল, কিন্তু সেই যাত্রায় যে বাধা দিয়েছে সেটা নির্দেশিনাকে সময় মতো পৌঁছায় নাই, তার আগে পিকে পালিয়ে গেছে। তো মূল বিষয় হচ্ছে সদিচ্ছা। আপনি যদি দুর্নীতি বন্ধ করতে চান তাহলে যে এত বড় কমিশন করেই দুর্নীতি বন্ধ করতে হবে এমন কোনো কথা নাই। আপনি দেখবেন যে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তো একটা লাস্ট রিসোর্ট, কিন্তু তার আগে কিন্তু বিভাগীয় মামলা রুজু হয়, প্রত্যেক অফিসে আলাদাভাবে যে সৎ আচরণ সেটা নিয়ম আছে, প্রত্যেক অফিসে শুদ্ধাচার বলে এক ধরনের নতুন আচার, এবং আমরা দেখি যে শুদ্ধাচার পুরস্কার দুর্নীতিবাজ কর্মকর্তারা পেয়েছে। হ্যাঁ, দুর্নীতিবাজ কর্মকর্তারা শুদ্ধাচার পুরস্কার একাধিকবার পেয়েছেন। পুলিশের আইজি তিনি শত শত বিঘা জমি কিনেছেন। তো এই যে শুদ্ধাচার, সেই যে আচার,
সেই আচার তো তৈরি হয়েছে বয়মে বয়মে, কিন্তু দুর্নীতি তো বন্ধ হয় নাই। এখন কেন হয় নাই? আপনি দেখেন এতগুলা গেট কিপিং এর ব্যবস্থা রাখার পরও হয় না। এর কারণ হচ্ছে গেট কিপাররা নিজেরা দুর্নীতি করে। বাংলাদেশে একটা বিরাট দুর্নীতির জায়গা, খুব সহজে বন্ধ করে দেওয়া যায়। এই যে ব্রিজ কালভার্ট সব ইজারা দেওয়া হয়, সরকার এই টাকাটা তুলতে পারে না। সরকার কোটি কোটি টাকা ট্যাক্স তুলতে পারে, সরকার আপনার কাছ থেকে ভ্যাট আদায় করতে পারে, এত কিছু আদায় করতে পারে। শুধু ব্রিজ কালভার্টে কেন বাসকল ফেলে লোক আটকে টাকা নিতে হয়? কারণ সরকার কি করে, রাজনৈতিক দলের কর্মীদেরকে এই ব্রিজ কালভার্ট আটকে টাকা তোলার ইজারা দেয়, ঘাট এগুলি দেয়। এটা বন্ধ করে নেই, এটা তো উপার্জনের ব্যবস্থা, রাজনৈতিক উপার্জনের দলের। ব্যবস্থা করে দেয়। ব্রিজ তৈরি হয়েছে জনগণের টাকায়, ওইটা ইজারা হয়ে যায় এবং ইজারা দিয়ে ওখানে প্রফিট করতে থাকে ইজারাদার, এবং ইজারাদার সবসময় এলাকার লোক হয়। যে কারণে দেখবেন আপনি এই বিপ্লবের পরে অসংখ্য ইজারাদার পালিয়ে গিয়েছে, ব্রিজগুলি টোল ফ্রি হয়ে গেছে। আমি একটা ব্রিজে সবসময় 20 টাকা দিতাম, একদিন আমি যাওয়ার আগে 20 টাকা দিব বলে আমি হাতে টাকা নিয়ে রেখেছি, দেখি কেউ নাই টাকা নেওয়ার। আমি কুয়াকাটা যাচ্ছিলাম, আমি আপনাকে একটা ঘটনা বলি, এটা খুব মজার ব্যাপার। আমি তো সারা বাংলাদেশে ঘুরে বেড়াই বিতর্কের জন্য। আমি দেখলাম যে যারা ইজারা নিয়েছেন তারা একদিকের রাস্তা বন্ধ করে দিয়েছেন, দিয়ে সব গাড়িকে একটা দিকে নিয়ে যাচ্ছেন। আমি কিছুতেই যাব না, কারণ আমি উল্টো দিকে কেন যাব? আমি থামলাম, আমি বললাম আমি যাব না। ওরা আমাকে বলছে আপনি কেন ঝামেলা করেন? আমি বললাম যে আমি যাবই না, তোমরা বাসকল সরিয়ে নাও, আমি যেদিক দিয়ে যাও সেদিক দিয়ে যাবো, আমি টোল দিচ্ছি। তারা আমাকে বলল যে একদিকে তারা রাস্তা নিয়ে গেছে কেন? কারণ দুই দিকে 2টা টোল বুথ রাখা লাগে, তাহলে তাদের ডাবল লোক রাখা লাগে। ওরা একদিকে লোক রাখবে, মানে একে তো টোল আদায় সহজ করার টোল জন্য। আদায় সহজ না, টোল আদায়ের খরচ কমানোর আচ্ছা, জন্য। খরচ কমানোর জন্য। কিন্তু দেখেন ট্রাফিক আইন ভেঙে টোল আদায়ের খরচ তুলছে, আরেকটা দুর্নীতি করছে। এবং এক পর্যায়ে আমি তাদেরকে বাসকল তুলতে বাধ্য করেছি, আমি সেখান দিয়ে গিয়েছি। কিন্তু তারা আমাকে খুব হম্বিতম্বি করছিল যে আপনি বলে ছাড়লাম, অন্য কেউ বলে ছাড়তাম না। কিন্তু দেখেন এরকম ছোট ছোট জায়গাতে দুর্নীতি আছে, এই দুর্নীতি বন্ধ করলে কি খুব কঠিন? কঠিন না। মূল বিষয় হচ্ছে দুর্নীতি বন্ধ করার জন্য যে সদিচ্ছা, সেই সদিচ্ছা আমাদের রাজনীতিবিদদের নাই, বড় কর্তাদের নাই। আমি শুধু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কথা বলি। আমাদের ডিজি অফিসে বিরাট হলুদের মধ্যে লাল দিয়ে একটা কুৎসিত সাইনবোর্ড লাগানো ছিল, আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। এবং ওই সময় একজন ভদ্রমহিলা বেরোয় আসছেন, বিদেশি এক ছাত্রীর মা। উনি বললেন যে উনি ডলারে ঘুষ দিয়েছেন, কারণ একটা সার্টিফিকেট নিতে হয় এখান থেকে, সেই সার্টিফিকেটের জন্য উনি ডলার। এক সময় তো কৌতুকই প্রচলিত ছিল যে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়ালে পয়সা ছুঁড়ে মারলে সেটা নাকি দেয়াল সেটা খেয়ে কি ফেলে। বন্ধ হয়েছে? সেটা বন্ধ হয়নি। আমি আপনাকে 2টা পেজের কথা বলি। ইন্টারনেটে আছে প্ল্যাটফর্ম আর এফডিএসআর, আপনি সেখানে যাবেন এবং সেখানে ডাক্তাররা লিখে যাচ্ছে যে তারা কে কিভাবে কোথায় কি খরচ করেছে, কোথায় দুর্নীতি করছে, কারা দুর্নীতি করছেন, কোথায় টাকা দিতে হয়েছে, লিখে যাচ্ছে ওপেন, এখন লিখছে। তো এই যে অবস্থাটা, এইটা বন্ধ হবে না যদি না আমরা সবকিছু দুদকের কাছে যাবে কেন? 30,000 মামলা দুদকের কাছে যাবে কেন? দুদক ডিল করবে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকার দুর্নীতি, 100, 500, 2,000, 3,000 টাকার দুর্নীতি থেকে শুরু করে মনে করেন 2 লাখ 3 লাখ টাকার দুর্নীতি। যেমন বাংলাদেশের ব্যাংকের 2 কর্মকর্তা এসকে সুর, তার লকার খুলতে দুদককে যেতে হয়েছে কেন? এসকে সুরকে বাংলাদেশ ব্যাংকই তো শাস্তি দিতে পারতো, দেয় তো নাই। তাকে পূর্ণ রিটায়ারমেন্ট বেনিফিট দিয়ে তাকে এতদিন উনি ছাড়া গরুর মতো ঘুরে বেড়াচ্ছিল। এটা কিভাবে হয়? ওনার বিরুদ্ধে পরিষ্কার সাক্ষ্য দিয়েছে দুদকে আবিদ বলে এক ছেলে, ইন্টারন্যাশনাল লিজিং থেকে উনি টাকা চুরি করতে দিতেন এবং সেই জন্য উনি ঘুষ খেতেন। পরিপূর্ণ সাক্ষ্য থাকার পরও এই লোকটা মুক্ত স্বাধীন ঘুরে বেড়াচ্ছিল। এই লোকটাকে ধরার জন্য দুদককে যেতে হবে কেন? এই লোকটাকে তো বাংলাদেশ ব্যাংকই শাস্তি দিতে পারতো, কিন্তু দেয় নাই। আপনি যে রাজনৈতিক সদিচ্ছার কথা বললেন, আবার আমি রাশেদ খান, একমাত্র রাজনীতিবিদ আপনি এখানে যিনি কিনা প্রথাগত রাজনীতির সাথে যুক্ত আছেন। রাজনীতির সাথে আপনি যুক্ত থাকার কারণে অনেক রাজনীতিবিদের সাথে আপনার বৈঠক হয়, একান্ত আলাপচারিতা হয় এবং তাদের সাথে আপনি বসেন। আমরা ছোটবেলা থেকে তুষার ভাই বিতর্কের কথা বললেন যে আমরা কিন্তু এই যে রাজনৈতিক সদিচ্ছা, এইটার উপরেই সবসময় বিতর্ক করতাম যে এটা ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না বাংলাদেশে। এই সদিচ্ছা কি আদৌ আসবে কখনো? রাজনৈতিক দলগুলো কি সদিচ্ছা আনার মতো কোনো ইচ্ছা তাদের আছে? আবারও ধন্যবাদ। দেখেন, যদি আপনি ইচ্ছা করেন যে আপনি সৎ থাকবেন, সেটি সম্ভব। আমি খুব বেশি দিন আসলে রাজনীতি করি না। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই মূলত পরবর্তীতে ডাকসু নির্বাচন, এইভাবে আসলে রাজনীতিতে আসা। এই 18 সাল থেকে 24 সালের যে গণ অভ্যুত্থান, এর মাঝখানে আসলে অনেকবার অফার আসছে, সুযোগ আসছে। বিশেষ করে এই যে ডামি ইলেকশন সর্বশেষ 24 সালের, সেই ইলেকশনেও মেজর জেনারেল ইব্রাহিম সাহেব, চিনেন নিশ্চয়ই, জেনারেল সাহেব, কল্যাণ পার্টির, তাকে, আমাকে এবং আমাদের সভাপতি, আমাদেরকে কিন্তু একসাথে বলা হলো যে ইলেকশনে যাওয়ার জন্য এমপি বানাবে। আমি এবং আমাদের সভাপতি আমরা কিন্তু রাজি হইনি, ইব্রাহিম সাহেব রাজি হয়েছিলেন। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি সৎ থাকবেন, তাহলে আপনি পারবেন। এবং 18 সালের পরে এর জন্য আপনাদের কত অফার করা হয়েছে? এমপি বানাইতেছে, এটাই তো বিশাল কিছু, আর কি লাগে আপনি বলেন। এরপরে আপনার 18 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ডিজিএফআই আমাদেরকে অফার দিল, যে শেখ হাসিনা পাঠিয়েছিল, ডিজিএফআই একজন বড় কর্মকর্তা।
তিনি আমাদেরকে বললেন চাকরি বাকরি যা যা দরকার বা টাকা পয়সাও লাগলে উনি সব ম্যানেজ করে দিবে। তো আমরা রাজি হলাম না, আমরা কোটা সংস্কার আন্দোলনটাই আমাদের প্রধান যে দায়িত্ব সেটা পালন করলাম। তো জাস্ট আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম যে এরকম অসংখ্য সুযোগ এসেছে, কিন্তু সুযোগগুলো আমরা আসলে কাজে লাগাইনি। এখন এই দুর্নীতি এটাকে অনেকে সুযোগ মনে করছে। এখন আমাদের দেশের ভাই যেটি বললেন তুষার ভাই, আসলেই সদিচ্ছা এবং একই সাথে মানসিকতার পরিবর্তন দরকার। আপনি যদি মনে করেন যে নিজেকে আমি সৎ রাখবো, তাহলে আসলে সম্ভব। আমি দুর্নীতি করব না, আমি ঘুষ খাবো না, জোর করে কি কেউ ঘুষ খাওয়াতে পারে? পারে না। আমার মনে হয় যে যেহেতু এত মানুষের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যারা এতদিন দুর্নীতি করেছে আমি তাদের প্রতি আহ্বান রাখবো, আপনি হয়তো এখনো পর্যন্ত ধরা খাননি, আমার মনে হয় এই টাকাগুলো আপনি জনগণের জন্য আপনি কল্যাণে ব্যয় করেন। অন্যথায় মানুষ যদি সুযোগ পায় বা কোনোভাবে টের পায় যে আপনার কাছে এত টাকা, তাহলে দেখবেন হাসিনার সরকারের আমলা কামলা মন্ত্রী মিনিস্টারদের যে পরিণত হয়েছে, আমার মনে হয় আমি একটা দৃঢ় বিশ্বাস করি যে আগামী থেকে আসলে দুর্নীতি করা খুব কঠিন হয়ে যাবে। এই সরকারের আমলে হয়তো ফাঁকফোকর রয়েছে, কিন্তু আগামীতে একটি জবাবদিহিতামূলক সরকার যদি আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করতে পারি, আমরা বাংলাদেশে হয়তো দুর্নীতি কোনো দেশে আসলে নির্মূল করা যায় না, কিন্তু আমরা কমাতে পারবো। আমরা হয়তো যেটি টিআইবি একটি প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কাজ করছে, একটি বেসরকারি প্রতিষ্ঠান, আমার মনে হয় যে যেটি তুষার ভাই বললেন যে বাংলাদেশ ব্যাংক কেন ওই কর্মকর্তার শাস্তি নিশ্চিত করতে পারলো না, আমি মনে করি প্রত্যেকটা সরকারের প্রতিষ্ঠানে, প্রত্যেকটা সেক্টরে, এমনকি প্রাইভেট প্রতিষ্ঠানে একটি দুর্নীতি বিরোধী একটি সেল থাকা দরকার। দুর্নীতি যদি আমরা নির্মূল করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা কানাডা, সিঙ্গাপুর, ইউরোপ, মালয়েশিয়ার মতন আমরা রাষ্ট্র হতে পারবো। আর যদি দুর্নীতিবাজদেরকে আমরা শিক্ষা দিতে না পারি, তাদেরকে শাস্তির আওতায় না আনতে পারি, সরকার বদলের সাথে সাথে যদি দুর্নীতিবাজরা মাপ পেয়ে যায়, সরকার বদলের সাথে সাথে যদি অপরাধীরা মাপ পেয়ে যায়, তাহলে কিন্তু এই দুর্নীতি বলেন, অপরাধ বলেন, সেটি কখনোই নির্মূল হবে না। আমরা কিন্তু এইগুলোই দেখে আসছি যে সরকারের বদল হয়, দুর্নীতিবাজরা মাপ পায়। আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছ থেকে শুনছি যে দুর্নীতিগ্রস্ত কিংবা যেই চোরতান্ত্রিক অর্থাৎ চোরতন্ত্র যেটা প্রতিষ্ঠা হয়েছিল, সেই চোরতন্ত্র ভাঙার জন্যই তারা সংস্কার করতে চাচ্ছেন। রাজনৈতিক দলের একাংশ, আমি জানি না আপনাদের কি অবস্থান এখনো পরিষ্কার না, নির্বাচন নিয়ে খুব তাড়াহুড়া করছে। আপনার কি মনে হয় এই সংস্কার যদি পুরোপুরি না করে নির্বাচনের মাধ্যমে যেই পরবর্তী সরকারের উপর আপনি এত প্রত্যাশা করলেন এরকম সরকার প্রতিষ্ঠা হয়, তাহলে আসলে কোনো অবস্থার পরিবর্তন হবে? দেখেন, আমার দৃঢ় বিশ্বাস যে আগামীতে আসলে এককভাবে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশের রাজনীতি, রাজনীতির স্টাইল, মেরুকরণ সব কিছু কিন্তু বদলে গেছে। এখন আগামীতে অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় বা সবার সমন্বয়ে একটি সরকার আসবে। আমরা অভ্যুত্থানের পর থেকে আমরা বলেছি যে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করার জন্য জাতীয় সরকার দরকার। যেহেতু এই সরকার সেটি পারে নাই, আমরা এখনও কিন্তু দাবি জানিয়ে যাচ্ছি যে এই উপদেষ্টা পরিষদের সংস্কার বা পুনর্গঠন দরকার। আমরা পরবর্তী ইলেকশনের আগেই তো সবাই বলছে যে আগামীতে জাতীয় সরকার যদি না আসে, তাহলে কিন্তু এই অবস্থার পরিবর্তন হবে না। এবং জাতীয় সরকারে যদি এই ফেসিবাদ বিরোধী সকল শক্তি থাকে এবং তারা যদি ওই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন তাদের মতো না হয়, আমার মনে হয় যেই ক্ষমতায় অংশীদারিত্ব যার বেশি থাকুক না কেন, সে কিন্তু আসলে তার ক্ষমতা ব্যবহার করে সে আরেকটি শেখ হাসিনা হতে পারবে না। এজন্য আমরা প্রত্যেকে, বিশেষ করে আমরা যারা ছোট মাঝারি দল রয়েছি, আমাদেরকে যথেষ্ট সোচ্চার ভূমিকা এবং সতর্ক ভূমিকা পালন করতে হবে। দেখেন, এই সরকারের সমালোচনা আমরা কেন করি? অন্যতম কারণ হলো যে এই সরকারের জবাবদিহিতার যথেষ্ট ঘাটতি রয়েছে। এই সরকারের উপদেষ্টা পরিষদ নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে নিয়োগগুলো হচ্ছে, আমরা কেউ কিন্তু এর স্বচ্ছতা, জবাবদিহিতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল না। এই সরকার রাষ্ট্র সংস্কার করতে চায়, যেটি আপনি বললেন যে রাষ্ট্র সংস্কার না হলে তো দেশের পরিবর্তন হবে না। হ্যাঁ, আমরা বলেছি যে আপনারা রাষ্ট্র সংস্কার করেন, কিন্তু এই সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। 6 মাসে আপনি কি পরিবর্তন দেখেছেন? আপনি যে ভালো মানুষ, আপনার তো নমুনা অতীত দেখেই তো আমি বুঝবো। অর্থাৎ এই 6 মাসের যে সংস্কারের নমুনা, সেটা আমরা কতটুকু পেয়েছি? সরকার বলছে যে তারা জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে সবার সাথে বসবে। আপনি তো ইতিমধ্যে জাতীয় ঐক্য সংহতি সবকিছু বিনষ্ট করে ফেলিয়েছেন। এখন নতুনভাবে আলাপ আলোচনা বসে আবার ঐক্য ফিরিয়ে আনা, এটি কি সম্ভব? নির্বাচনের 30 সেকেন্ডে শেষ করি। নির্বাচনের প্রসঙ্গটা কেন আসলো? দেখেন, কোনো একটি দল কিন্তু শুরুর দিকে বলতে পারে নাই যে আপনাকে অমুক তারিখে নির্বাচন দিতে হবে। নির্বাচনের কথা বলতে ভয় পেয়েছে। সরকার যখন একের পর সরকারের উপদেষ্টারা এবং একই সাথে সরকারের সাথে যারা রয়েছে ছাত্র সমন্বয়করা,
তারা যখন রাজনীতিবিদদেরকে নানান ধরনের কটাক্ষ করে সমালোচনা করে সুযোগ দিয়েছে এবং সরকার যখন তার স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পারেনি, তখন কিন্তু রাজনৈতিক দলগুলো কথা বলা শুরু করেছে। আমি সর্বশেষ বলবো, দেখেন এই সরকার যে জবাবদিহিতামূলক সরকার, সেটি এই উপদেষ্টাদেরকে অবশ্যই প্রমাণ করতে হবে। তার জন্য আমি মনে করি, এবং আমরা এটা নিয়ে আপনার কাছে আরেকবার আসবো, আমাদের একদম আমি 10 সময় সেকেন্ড শেষ। একটা জি। কথা না বললে ফিনিশিং হবে না। আমি আজকে আমার বক্তব্যে বলেছি যে এই সরকারের উপদেষ্টাদের উচিত হবে আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের আর্থিক হিসাবটা জনগণের কাছে প্রকাশ করা। রাইট। তুষার ভাই, যে বিষয়টি নিয়ে আলাপ হচ্ছিল, আমি একটু অন্য দিকে যেতে চাই। আমরা 5ই ফেব্রুয়ারিতে দেখলাম যে পুরো দেশে 64 জেলাতেই এক ধরনের সংঘাত কিংবা একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল হুট করে, এবং সেখানে কিন্তু নেতৃত্বে যারা ছিলেন তাদের অধিকাংশই তরুণ। এবং আমরা অনেককেই বলতে শুনেছি এই যে দুর্নীতি কিংবা যে মানে অনাচার হয়েছে, এটা তাদের বিরুদ্ধে, ভ্যান্ডালিজমটা হচ্ছে তার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ। যদি দুর্নীতি প্রতিহত না করা যায়, যেটা তিনি বললেন যে ছাত্র জনতা যেই প্রতিবাদে নেমেছিলেন, তাহলে এই যে যেটাকে আমরা মব বলছি, এই মবোক্রেসি কি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, কিংবা এটা দিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব কিনা? আসলে না, এটা দিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে না, কারণ এই কাজটাই আরেকটা বড় ধরনের দুর্নীতি। আপনি যদি রাষ্ট্র তৈরি করতে চান, তাহলে রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে যে কোনো নাগরিকের জান এবং মালের নিরাপত্তা দেওয়া। রাষ্ট্র কিন্তু অপরাধীরও জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা দেয়। এই জন্যই তো সে অপরাধীকে জেলখানায় নিয়ে যায়, শাস্তি দেয়। শাস্তি যাকে দেয়, জেলখানায় কিন্তু সে সবচেয়ে নিরাপদে থাকে। বাইরে থাকলে লোকে তাকে চর দিত, ভেতরে তো তাকে রাষ্ট্র প্রতিরক্ষা দিয়ে জেলখানায় রাখে। রাষ্ট্রের কাজই হচ্ছে সকল নাগরিককে সে জানমালের নিরাপত্তা দিবে এবং সকল নাগরিকের জন্য সুবিচার নিশ্চিত করবে। এখন যদি কেউ অপরাধ করেছে, এই জন্য তার পরিবারের বাসস্থান ধ্বংস হয়, পরিবার তো অপরাধ করে নাই। কিংবা ধরেন কেউ অপরাধ করেছে, সেই জন্য যদি আপনি হাতে আইন তুলে নিয়ে তাকে আপনি নিহত করেন, এই শাস্তি হয়তো বিচার ব্যবস্থা তাকে দিত না, আপনি দিয়ে ফেললেন। জি। এই কাজটা আসলে কোনোভাবেই রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে সহায়ক হবে না, বরং আমাদের রাষ্ট্রকে সারা পৃথিবীতে বিতর্কিত করে তুলবে। টিআইবি যখন দুর্নীতি ইন্ডেক্স তৈরি করে, তখন কিন্তু শুধুমাত্র যে টাকার দুর্নীতি ব্যাপারটা কিন্তু তা নয়। একটা সমাজে সুবিচার না থাকলেই কিন্তু দুর্নীতি বাড়তে থাকে, এবং যখন অপরাধী বোঝে তার বিচার হয় না, তখন সে আরো বেশি দুর্নীতি করতে উৎসাহিত হয়। আজকে আমরা দুর্নীতির একটা চিত্র দেখতে পাচ্ছি। আমরা কিন্তু বাংলাদেশে মনে করি আর্থিক দুর্নীতি একমাত্র দুর্নীতি, কিন্তু আসলে দুর্নীতির একটি সর্বব্যাপী রূপ আছে, এবং সেই সর্বব্যাপী দুর্নীতিতে শুধু আর্থিক দুর্নীতি নয়, সিদ্ধান্তের দুর্নীতি তো আছে। আমি যদি চাকরি দেওয়ার সময় আমার আত্মীয়কে চাকরি দিই, যত যোগ্যই হোক না কেন, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমাকে তখন ওই ইন্টারভিউ বোর্ড থেকে সরে যেতে হবে, তাহলেই কিন্তু এটা ন্যায্য হয়ে যায়। কিন্তু আমি নিজে ইন্টারভিউ বোর্ডে বসে থেকে আমি যদি বলি আমি যাকে যাকে চিনতাম তাদেরকে আমি নিলাম, এটা কিন্তু হবে না, এটা ভুল হবে। এই ধরনের পলিটিক্যাল ইনকারেক্ট অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, এটা ঠিক না। যে কোনো সরকার, সেটা অন্তর্বর্তী হোক, তত্ত্বাবধায়ক হোক, রাজনৈতিক হোক, সরকারের একটা পলিটিক্যাল কারেক্টনেস প্রয়োজন হয়, কারণ কোনো সরকারই রাজনীতি বিবর্জিত না, রাষ্ট্র কখনো রাজনীতি বিবর্জিত না, এবং রাষ্ট্র কখনোই জনগণের সাথে সম্পর্কহীন না। ফলে আপনি উপর থেকে কখনো সংস্কার চাপিয়ে দেওয়া যায় না। আমি শুধু এতটুকুই বলবো যে সংস্কার শুধু আইনে পরিবর্তন করলেই তো হবে না, আচরণ পরিবর্তন করতে তুষার হবে। ভাই, আমাদের Behavioral একদমই change। সময় শেষ। আমি একটু তৌহিদ ভাইয়ের কাছে হ্যাঁ, আমি শেষ করি। তো এই বিহেভিয়ারাল চেঞ্জের জায়গাটা কিন্তু শেষ পর্যন্ত দায়িত্ব নিতে হবে আগামীতে যে সরকার আসবে তাদের, এবং তারা যদি নিজের আচরণ না বদলান এবং তাদের অধীনস্থ প্রতিষ্ঠানগুলির আচরণ না বদলান, তাহলে খুব সহসা আমরা দুর্নীতির পরিবর্তন দেখতে পাবো জি, না। ধন্যবাদ আপনাকে। তৌহিদ ভাই, আপনার কাছে আমি একটু সর্বশেষ জানতে চাই, আমরা আরেকটা বিষয় দেখেছি যে আজই ঘোষণা দেওয়া হয়েছে যে গত 15 বছরে যে 16,000 মামলা হয়েছে, 15,000 মামলা হয়েছে না 30,000, সেই মামলা তুলে নেওয়া হচ্ছে। এই যে যাচাই বাছাই ছাড়া এই ধরনের মামলা প্রত্যাহার করা, 16,000 গায়েবী মামলার কথা বলা হচ্ছে, এটা কি আসলে সমর্থন করেন কিনা, কিংবা এটাকে কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে সব মামলাই এখানে আরেকটা ক্লু দেই আপনাকে। আমি দেখেছিলাম 5ই আগস্টের আগ পর্যন্ত দুদকের কাছে 3,500 মামলার মতো ছিল, 3,300-র মতো, এবং এখন কিন্তু সেই মামলার সংখ্যা হচ্ছে 3,066টা। তার মানে হচ্ছে মামলার সংখ্যা কিন্তু কমে এসছে। না, একটা জিনিস কি, সেটা হচ্ছে যে যেমন ধরেন আপনি অনেকগুলো, একটা মামলায় অনেক আসামি থাকলে সেটার মামলা, একটু 30 সেকেন্ডে শেষ হ্যাঁ, করে। সেটা হচ্ছে যে আপনি একেবারে গড়ে যখন সবকিছু বাতিল করবেন, তখন অনেক জেনুইন মামলাও বাতিল হওয়ার সুযোগ আছে, এবং সম্ভাবনা থাকে। সুযোগ মানে সুযোগ না, এটা একটা শঙ্কাই। আমরা বলবো যে এটা সুযোগ নেবে, অপরাধীরাই সুযোগ নেবে, যে অপরাধী সেও এই সুযোগটা নিয়ে নামটা ঢুকিয়ে দেওয়া, সেই মামলাটাও ঢুকিয়ে দেওয়া, সেই মামলাটাও চলে দেওয়া। এইটা কোনো আইন, মানে একটা দেশে আইন ব্যবস্থা আছে বা একটা দেশে ন্যায় শাসন ব্যবস্থা আছে, এটা প্রমাণ করতে ভালো আপনাকে কোনো ধন্যবাদ। উদাহরণ আপনি তৈরি করা। 30 সেকেন্ডে একটু বলবেন যে এই যে আমাদের যে বর্তমান অবস্থা, সেটি পরিবর্তনে আপনি কতটা আশাবাদী? আমি মনে করি আসলে কিছুটা পরিবর্তন হবে,
এবং সরকার যদি যে রাষ্ট্র সংস্কার করতে চায় সকল দলের সমন্বয়ে বা সবার একটি স্বাক্ষর গ্রহণের মাধ্যমে একটি চার্টার তৈরি করে যে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন এগুলো অবশ্যই মাস্ট সংস্কার করতে হবে। সরকার যদি একটি সূচনা করে যায় রাষ্ট্র সংস্কারের, আমি দৃঢ় ধন্যবাদ আশাবাদী রাশেদ যে ভাই অবশ্যই আপনাকে এবং রাষ্ট্রের আপনাদের তিনজনকে পরিবর্তন ধন্যবাদ হবে। জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। দর্শক, আমরাও প্রত্যাশা করি যে এই পরিবর্তনের সূচনার আশা আমরা করছি, দুর্নীতির বিরুদ্ধে যে ঐক্যমতের কথা আমরা বলছি সেই ঐক্যমত প্রতিষ্ঠিত হবে, সুন্দর সুশাসিত একটি বাংলাদেশের স্বপ্নে আমরা যেই যাত্রা শুরু করেছি সেই বাংলাদেশ আমরা দেখতে পারবো। শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।